আসসালামু আলাইকুম দর্শক, ইউকে এবং ইউরোপ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। আইন বিষয়ক এই অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আমাদের সাথে সবসময় যে পরিচিত মুখ উপস্থিত থাকেন, উনি আমাদের প্রিয় কাউসার ভাই। জি, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। আর সাথে সাথে কাউসার ভাইয়ের সাথে আমি সবসময় আপনাদের সাথে থাকি। আমার নাম মোল্লা মাহফুজ ইসলাম। আমি এবং কাউসার ভাই আমরা মূলত আইন বিষয়কে অনুষ্ঠানটা পরিচালনা করে থাকি। আইনের বিভিন্ন আপডেট এবং ছোটোখাটো যেসব বিষয়ে আপনাদের জানার থাকে, আলোচনার মাধ্যমে আমরা সেই বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা সবসময় একটা ডিসক্লেমার দিয়ে থাকি, এটা শুধুমাত্র একটা আইনের আলোচনামূলক অনুষ্ঠান। আপনাদের যদি কোনো আইনের কোনো বিষয়ে জানার বা বোঝার বা কোনো প্রয়োজনীয় ব্যাপার থাকে, আপনারা অবশ্যই কোনো নিকটস্থ কোনো সলিসিটর, ব্যারিস্টার তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় বিষয় জেনে নেবেন। এই অনুষ্ঠান শুধুমাত্র আলোচনা বিষয়মূলক এবং এখান থেকে কোনো আইনি পরামর্শ দেওয়া হয় না, এটা শুধুমাত্র আলোচনার জন্য। যাই হোক দর্শক, আমাদের এই অনুষ্ঠান সবসময় আপনারা দেখেন, আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত অথবা কোনো জিজ্ঞাসা অথবা কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আপনার স্ক্রিনের নিচে যে নাম্বার দেখবেন, সরাসরি স্টুডিও লাইনে যোগাযোগ করতে পারবেন। আমরা অনুষ্ঠানের শুরুতে সাধারণত বলে থাকি যে আমরা কোন কোন বিষয়ের উপর আলোচনা করব। আজকের বিষয়ে আলোচনার যে মূল বিষয়টা থাকবে তা হলো কমার্শিয়াল লিজ, কমার্শিয়াল প্রপার্টি যারা আমরা কেনাবেচা করি তার উপরে কিছুটা বিষয় আলোচনা করব। তারপরে এটার সাথে কাইন্ড অফ আঙ্গাঙ্গিকভাবে জড়িত একটা বিষয়, তা হলো স্পন্সরশিপ লাইসেন্স। স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু আমরা সময়ের ভিতরে থেকে আপনাদের যেসব জিনিস আলোচনার ভিতরে আসলে আপনাদের হয়তো কোনো উপকার হতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। দর্শক, এগেইন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন স্টুডিও লাইনে। আমি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের। আমার সাথে সবসময় থাকেন কাউসার কুরেশি ভাই, সলিসিটর, সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আমি কাউসার ভাইয়ের সাথে আলোচনার শুরুতে বলতে চাই, কাউসার ভাই, আমরা যেহেতু আজকে প্রথম অধ্যায়ে আমরা কমার্শিয়াল লিজ নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে কমার্শিয়াল লিজের যে আমরা যারা প্র্যাকটিসে আসি আমরা জানি যে এটার কিছু যে আনুষঙ্গিক বিষয় থাকে, সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকে। তো নাম্বার ওয়ান আমরা যেটা আলোচনার আনতে পারি কাউসার ভাই, তা বোধ হয় যে আমরা কমার্শিয়াল লিজটা কি, কমার্শিয়াল লিজটা কী ধরনের হয় এবং কিভাবে আমরা সম্পন্ন করব। জি, যারা শুনছেন সবাইকে মুবারকবাদ এবং ওয়েলকাম টু আওয়ার শো। তো কমার্শিয়াল লিজ বলতে আমরা যেটা করে থাকি, আমরা যেটা জেনারেল লিজ বলে থাকি। তো দুই ধরনের লিজ হয়, একটা হচ্ছে কমার্শিয়াল লিজ, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লিজ। তো রেসিডেন্সিয়াল লিজটা হচ্ছে যারা অনেকেই ঘর কিনেন, ফ্ল্যাট বাড়ি কিনেন, স্পেশালি লন্ডন সারাউন্ডিং এরিয়ার ভিতর, লন্ডনে এগুলা থাকে 99 ইয়ার্স, 125 ইয়ার্স, 200 ইয়ার্স, ইভেন দো 1000 ইয়ার্সের পর্যন্ত লিজ থাকে। তো এটা হচ্ছে রেসিডেন্সিয়াল লিজ, এটা একটা চ্যাপ্টার, একটা আলাদা। আজকে আমরা ডিসকাস করব কমার্শিয়াল লিজ, যেটা দিয়ে আমরা বিজনেসগুলাকে অপারেট করি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ইউকেতে জেনারেলি ইংল্যান্ড আর ওয়েলসে যে অকুপাই যে করি আমরা হাউস বা প্রপার্টিগুলা, 4 ধরনের লোক আমরা প্রপার্টি অকুপাই করি। এক নাম্বার, আপনি ফ্রি হোল্ড প্রপার্টির মালিক, মর্গেজ থাক অথবা না থাক, আপনি ফ্রি হোল্ড প্রপার্টির মালিক, এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি লিজ হোল্ডার। এর মানে হচ্ছে দীর্ঘদিন থেকে আপনি এই ঘরটা, এই প্রপার্টিটা আপনি রেন্ট নিয়েছেন আপনার বিজনেসের জন্য, এটা কিন্তু রেসিডেন্ট না, কমার্শিয়াল প্রপার্টি যেখানে আপনি বিজনেস করবেন। আচ্ছা, কিন্তু লিজ হোল্ডার, ফ্রি হোল্ডার এটা কমার্শিয়ালও হতে পারে আবার রেসিডেন্টও হতে পারে, দুইটাই হতে পারে। তার হচ্ছে আপনি রেন্ট, অনলি রেন্ট, শর্ট হোল্ড টেনেন্সি যেটাকে বলা হয়, টেনেন্সি এগ্রিমেন্ট, 6 মান্থের আপনি রেন্ট নেবেন, তারপর এটা পিরিয়ডিকলি এটা এক্সচেঞ্জ হবে অটোমেটিকলি যদি আপনি নাই করেন। আর এর সবার নিচে হচ্ছে যেটা আমরা লাইসেন্স বলে থাকি। লাইসেন্স যেমন মনে হয় আপনি হোটেলে থাকলেন, কারো ঘরে লজার হিসাবে থাকলেন 2 দিন, 5 দিন, 2 মাস, 4 মাসের জন্য, এটার জন্য জেনারেলি কোনো এগ্রিমেন্ট থাকে না, লাইসেন্স। এই 4টা
তো আজকে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে লিজ হোল্ড প্রপার্টি। তো যারা লিজ হোল্ড প্রপার্টি নিতে চান বিজনেসের জন্য, তো প্রথমে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে যিনি এই প্রপার্টির ওনার, ল্যান্ডলর্ড যাকে বলি। তো উনার নামে এটা ফ্রি হোল্ড হোক অথবা লিজ হোল্ড হোক, উনি যদি আপনাকে লিজ দিতে হয় তাহলে আপনি ওই লিজ প্রপার্টির জন্য যেতে হবে। তো লিজ জেনারেলি 1 বছর 2 বছর এরকম হয় না, তো সাধারণত 6 বছর 10 বছর 15 বছর 20 বছর 21 বছরের জন্য বেশি হতে পারে লিজ আর কি। তো 1-2 বছরের জন্য মানুষ সাধারণত রেন্ট নিয়ে থাকে আর কি। তো লিজের ক্ষেত্রে যে জিনিসগুলা খুব বেশি ইম্পর্টেন্ট দেখার বিষয়, প্রথমে আপনি যে লিজ নেবেন, যে আপনি কি প্রথম ফ্রেশ লিজ নিতেছেন, এর মানে হচ্ছে এই প্রপার্টি কি এর আগে লিজ গেছে কিনা, অন্য কেউ লিজ হোল্ডার আছে কিনা, না আপনি প্রথম ল্যান্ডলর্ডের কাছ থেকে নিতেছেন। যদি আপনি প্রথম নিয়ে থাকেন, দিস দ্য ফার্স্ট টাইম ফ্রেশ লিজ আপনার নামে নিউ লিজ হিসাবে আপনার নামে আসবে। তখন আমাকে যে জিনিসগুলো দেখতে হবে দর্শক, যে ফার্স্ট থিং আপনি দেখতে হবে যে ওই যে টাইটেল ডিড যেটা, ওইটাতে যিনি আছে ওর নামে আছে কিনা, আব্দুল করিমের নামে ওই প্রপার্টিটা আছে কিনা। এটা ওই একটা ল্যান্ড রেজিস্ট্রি থেকে একটা কপি, যেটাকে আমরা টাইটেল ডিড বলি বা অফিস কপি বলি, ওইটার মধ্যে 2 পেজের একটা ডকুমেন্ট ওইটার মধ্যে থাকে। একটু জিনিস যদি অ্যাড করে আমরা আমাদের যাদের যখন সলিসিটার, যারা আমরা যখন দর্শকরা সলিসিটারের কাছে যাবেন, ওনাদের একটা পোর্টাল থাকে। যদি দর্শকের কাছে নাও থাকে, যদি মানে দর্শক বলছি যারা যে কিনবেন ওনার কাছে যদি টাইটেলটা নাও থাকে, তাহলে একটা মিনিমাম ফি দিয়ে এটা আমরা নিয়ে আসতে পারবো, পোর্টাল থেকে বের করে নিতে পারবো চাইলে, যদি এটা রেজিস্টার্ড থাকে। তবে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেশ লিজের ক্ষেত্রে আপনি বেটার not to deal yourself. Of course. Not to deal yourself. The better you're going to go any legal profession or any conveyancer who is dealing with the lease or any property matter. ছোটখাটো অনেক জিনিস তো থাকে কাউসার ভাই, যেটাকে আমাদের এটা যখন আপনি দেখলেন যে ইয়েস আপনার ল্যান্ডলর্ড এগ্রিড, তারপর হচ্ছে হেড অফ টার্মস। হেড অফ টার্মসের মধ্যে মেজরিটি টাইম যেগুলা থাকে, যে প্রথমেই করতে হচ্ছে পয়সা কত দেবেন মাসিক, যেটাকে বলে রেন্ট। হ্যাঁ, তো জেনারেলি লিজের ক্ষেত্রে মান্থলি রেন্টটা কম হয়, ইয়ারলি রেন্টের কথাই বলা হয়, যে ইয়ারলি 40,000, 50,000, 20,000 হোয়াট এভার ইট ইজ। সেকেন্ড থিং খেয়াল রাখবেন, যেটা 22 আগের লিজ যেগুলা ছিল ওইগুলাতে যেটা যে গ্রাউন্ড রেন্ট আছে কিনা। হ্যাঁ, তো গ্রাউন্ড রেন্ট পপকর্ন বেস রেন্ট যদি হয় তাহলে 1 পাউন্ড করে বছরে অথবা মাসে এরকম হতে পারে, কিন্তু এটা আপনাকে দিতে বাধ্য। যদি গ্রাউন্ড রেন্ট কেউ এরিয়ার থাকে তাহলে কিন্তু লিজ ফরফিট হতে পারে। You must complete that before you complete the lease. এই জন্য সলিসিটার দেখবেন যিনি আপনার জন্য কাজ করবেন এখানে গ্রাউন্ড রেন্ট আছে কিনা। তো মজার বিষয় হচ্ছে যদি ল্যান্ডলর্ড গ্রাউন্ড রেন্টের জন্য কোনো ধরনের কোনো নোটিফাই না করে 22 পরে, তাহলে উনি দিতে বাধ্য না। কিন্তু উনি যদি আবার নোটিফাই করবে আপ টু 6 ইয়ার পর্যন্ত সে বেঁকে যেতে পারবে যে এই আমার গ্রাউন্ড। তো এটা বেশি পয়সা সবসময়ই খুব সামান্য থাকে। রেন্ট অ্যান্ড গ্রাউন্ড রেন্ট ইজ 2 ডিফারেন্ট থিং। থার্ড হচ্ছে যে সার্ভিস চার্জ। প্রত্যেকটা অনেকটা কমার্শিয়াল প্রপার্টির মধ্যে সার্ভিস চার্জ থাকে, এটা আপনাকে দেখে নিতে হবে যে রেন্টের উপর সার্ভিস চার্জ। এরকমও আছে মাহফুজ ভাই যে সার্ভিস চার্জটা রেন্ট থেকে বেশি হতে পারে, যদি ওইখানে লিফট থাকে এইগুলো থাকে, তাহলে সার্ভিস চার্জ ইজ মানে ঘোড়ার চেয়ে চাবুকের দাম বেশি হয়। এটাই আর কি, কারণ ওইখানে গার্ডেন আছে, কমিউনিয়াল গার্ডেন আছে, কমিউনিং সুইমিং পুল আছে, ওইটা আছে, এই জন্য সার্ভিস চার্জটা অনেক হাই অনেক সময় থেকে থাকে, রেন্ট থেকেও রেন্ট থাকে। তারপরে ইন্স্যুরেন্স, ল্যান্ডলর্ড ইন্স্যুরেন্স, যেটা ল্যান্ডলর্ড ইন্স্যুরেন্স জেনারেলি আপনি যখন নেবেন, যিনি নেবেন উনি ল্যান্ডলর্ডের ইন্স্যুরেন্সটা দেবেন। ইন্স্যুরেন্স তো দুইভাবে, ওই কন্টেন্ট এবং আরেকটা হচ্ছে ল্যান্ডলর্ডের ইন্স্যুরেন্স, বিল্ডিং ইন্স্যুরেন্স, কন্টেন্ট ইন্স্যুরেন্স আর ল্যান্ডলর্ডের ইন্স্যুরেন্স, দুইটা ইন্স্যুরেন্স। তো আপনি আপনারটা যেটাই করেন আপনার কন্টেন্টের জন্য আপনি করলেন, কিন্তু ল্যান্ডলর্ড ইন্স্যুরেন্স যেটা এটাও আপনার উপর বর্তা হয়। এটা অনেক সময় ল্যান্ডলর্ডটা দিয়ে দেয়, দে আর কাইন্ড ইনাফ, তারা দিয়ে দেয়, তারা দিলেও আপনাকে বলে যে এটা দিয়ে দেন, পয়সাটা আমার ফেরত দিয়ে দেন। তো এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে হেড অফ টার্ম। তো হেড অফ টার্ম আসার পরে তারপরে ল্যান্ডলর্ডের পক্ষ থেকে আপনাকে বিরাট একটা ডকুমেন্ট, ল্যান্ডলর্ডের সলিসিটার হোক অথবা ল্যান্ডলর্ডের পক্ষ থেকে হোক একটা ডকুমেন্ট পাঠাবে, যেটা লিজ কপি, ডিড আর কি, অ্যাসাইনমেন্ট অফ ড্রাফট বলতে পারি আমরা, যেটাকে প্রথমে ড্রাফট। ওইটা ভালোভাবে খেয়াল করে পড়বেন। স্পেশালি একটা বিষয় আমি প্রায় অনেককে বলে থাকি, আমাদের ক্লায়েন্টকে বলে থাকি, যারা টেকওয়ে এবং রেস্টুরেন্ট লিজ নেন, তো ওইখানে
প্রপার্টির এজ হচ্ছে একটা মার্ক আছে ছোট্ট করে, আপনি যদি দেখেন এটা তো কাগজে, আর বাস্তবে যে আপনার প্রপার্টি এন্ড কোন জায়গায় ছোট্ট করে স্টোনের একটা মার্ক থাকে প্রত্যেকটা এন্ড অফ দ্য প্রপার্টি, মানে আপনার এই সীমানা শেষ, এরপরে বিলং টু কাউন্সিল অথবা অন্য কেউ। তো এখানকে ইংল্যান্ডে যদি লন্ডনে যে ওয়াটার প্রোভাইডার আছে, লন্ডনের বাইরে যারা ওয়াটার প্রোভাইডার আছে, সুয়েজ লাইন যেগুলো আছে এগুলা কিন্তু আপনার ঘর থেকে তার দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে যখন ওই জায়গা থেকে যদি কোনো। তো এখন আপনি তো লিজ নিলেন ওই ঘরটা, মধ্যখানে যে কোর্টইয়ার্ড আছে 3 ফুট 8 ফুট 10 ফুট 20 ফুট, ওইখানে যে পাইপ যেটা আছে, ওই পাইপ যখন টেক আউট করলে গ্রিসি ফুড বিক্রি করার জন্য, অথবা গ্রিসি ফুডগুলো আমরা বিক্রি করি অথবা ইউজ করি, এইগুলা থেকে গ্রিস হওয়ার জন্য পাইপ ব্লক হয়। তো পাইপ যখন ব্লক হয় এটা কার দায়িত্ব? এই অবশ্যই টেনেন্টের দায়িত্ব না ল্যান্ডলর্ডের দায়িত্ব। এখন টেনেন্ট বলবে যে আমি তো বাই লিজ নিছি ওয়াল টু ওয়াল, আমি তো তোমার এটা নেই না, এটা তো কার পার্কও না। তো সে বলবে না এটা তো, তাহলে এটা 17 ওয়াটারকে বলো অথবা থেমস ওয়াটারকে বলো। থেমস ওয়াটার বলবে যে ইজ নট বিলং টু আস, ইজ বিলং টু সামওয়ান এলস। তো এই জন্য লিজ ভেরি ক্লিয়ার করতে হবে যে এই আপনার ওয়াল টু ওয়াল না, বাউন্ডারি টু বাউন্ডারি আপনি লিজ নিতেছেন, অথবা এটা ক্লিয়ার করবেন যে ওয়াল টু ওয়াল নিতেছেন, বাউন্ডারি টু বাউন্ডারি এটা থাকবে আর কি। এটা আমি যারা স্পেশালি রেস্টুরেন্ট অথবা টেক আউট করবেন, লিজ নেবেন, আপনাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে, আমার ইনফরমেশন থাকবে যেটা, যে আপনারা এটা চেক করবেন, এটা জরুরি ভিত্তিতে চেক করা দরকার। সাথে সাথে আমরা যদি কাসর ভাই বলি যে এটার যে রিপেয়ার যে ক্লজটা, এটার ভিতরে রিপেয়ার এন্ড আদার্স কন্টেন্ট ইন্স্যুরেন্সগুলো যেটা থাকে, অথবা এখানে একটা লিজ 40 পাতার পেজের হতে পারে, 52 পেজের হতে পারে। সো উই মাস্ট সি, ইউ মাস্ট রিড অল দ্য ক্লজেস, নট যে, অথবা আপনি যেমন করে বললেন যে হেড অফ দ্য টার্মস যদি আমি দেই যে আমি আমার ল্যান্ডলর্ডের সাথে এই শর্তে মূল হেড অফ দ্য টার্মস রাজি হয়েছি, এই টার্মসগুলো যেন ইনকর্পোরেট হয়, যে যখন লিস্টের ড্রাফট বা ইনগ্রস যেটাকে আমরা বলি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন যেন এই টার্মসগুলো ওটার ভিতরে আসলো কি আসলো না, ইউ অ্যাজ এ টেনেন্ট অবশ্যই আপনি আপনার সলিসিটারের উপর ডিপেন্ড করবেন। হাউএভার আপনাকে কিন্তু আপনার সলিসিটার জিজ্ঞেস করে যে ডু ইউ এগ্রি উইথ দিস। যখনই আমরা ফাইনালি যখন একটা লিজ কমপ্লিট হয়, তখন আমরা টেনেন্টকে পাঠানো হয় যে কনফার্ম দিস। যদি আপনি কনফার্ম করে দেন উইদাউট রিডিং, তাহলে ইন জেনারেল হয় যে আপনার লিজ করছে ওনারা দায়িত্ব থাকে না। হাউএভার আপনাকে নিজেকে চেক করে নিতে হবে যে ওই যে হেড অফ দ্য টার্মসগুলো আমি বলছিলাম, বা আমার দেখি ওই জিনিসগুলো আছে কিনা। অবশ্যই আমরা রিলাই করি আমাদের সলিসিটার বা আমাদের যারা কনভেন্সার আছে তাদের উপরে, কিন্তু আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব থাকে যেন আমরা অবশ্যই ওই পয়েন্টগুলো দেখি যে ইটস অনলি ফিউ মিনিটস রিড, জাস্ট রিড দ্য হেড অফ দ্য টার্মস ইফ ইজ ইনকর্পোরেটেড অর নট। যদি না থাকে তাহলে ইউ মাস্ট অ্যাডভাইস টু ইউর সলিসিটার দ্যাট প্লিজ ক্যান ইউ, অর এটা ভুল হয়েছে বা এটা নাই, এটাকে যেন আমরা ইনক্লুড করি। এটা যেমনটি বললেন, এটা একটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন easy honeymoon period থাকে is no problem, but when it comes to the money, commercial is a bigger matter, like the amount could be very high. Sometime আমরা এটাকে মানে বদল করি না, বাট যখন অ্যাকুমুলেট হয়, যখন হয়, তখন এটা একটা অনেক বড় একটা কনসিকুয়েন্স হতে পারে। ভুল ধারণা অনেকেরই আছে যে রেসিডেন্সিয়াল প্রপার্টি আপনাকে সেকশন 21 সেকশন 8 নোটিশগুলো দেবে, কিন্তু লিজের ক্ষেত্রে আপনি যদি রেন্ট এরিয়ার 1 মান্থ হন তাহলে সে ফরফিট করতে পারবে। এর মানে গড় সে নিয়ে নিতে পারবে উইদাউট এনি নোটিস, আপনাকে কোর্ট নোটিস এগুলো না দিয়ে ফরফিট করার ক্ষমতা লিজ দিয়ে দেয়। অনেক সময় দিয়ে দেয়, এটা দেখতে হবে, চেক করতে হবে না যে এটা খুব খেয়াল রাখবেন। আপনি যখন লিজ নেবেন আপনি রেন্টে অবশ্যই আপডেট থাকবেন। এটা রেসিডেন্সিয়াল প্রপার্টি না, আমি 1 মাস 2 মাস না দিলে কোর্ট নোটিস আসবে, এরকম কিন্তু খুব কমই হয়। জেনারেলি আপনার কি করে ফরফিট হয়, তারপর আপনি ইনজাংশন বা এগুলো করতে পারেন, কোর্টে যেতে পারেন, কিন্তু ফরফিট হলে আপনার বিজনেসের জন্য যদি 2 দিনে বন্ধ করে দেয়, লক করে দেয়, যে হিউজ রিস্ক, আপনার রেপুটেশনের ব্যাপার থেকে প্রশ্ন হবে। এর জন্য এটা খুব খেয়াল রাখবেন। সো আমাদের আপনি যেমনটি বলছিলেন যে কমার্শিয়াল লিজের ব্যাপারে আমরা যখন কোনো কিছু ডিল করব, যদি আমাদের কোনো আইনি পরামর্শ দরকার হয়, অথবা আইনি যারা কনভেন্সার অথবা সলিসিটার যারা এই সব বিষয়ে পারদর্শী আছেন, তাদের কাছে যে আমাদের মূল বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে যে দিস ইজ দ্য রেন্ট, দিস ইজ দ্য রেট, সো অন অ্যান্ড সো ফর্থ, এই টার্মসগুলো 25 বছর, 30 বছর, 1 বছর, 50 বছর, অথবা হোয়াট এভার দ্য টার্মস, এগুলো যেন ইনকর্পোরেট থাকে। এবং এটাকে আমাদের ডবল চেক করার দায়িত্ব আমাদের যারা
এই লিজ নিচ্ছেন অথবা যারা বিক্রি করছেন তাদের চাইতে যারা নিচ্ছেন তাদের এই মূলত জিনিসটাকে বেশি করে ইনফরমেটিভ থাকতে হবে, যে আমার ইনফরমেশন যেন পাস হয় আমার সলিসিটার বা কনভেন্সারের কাছে, এবং আমি যেন মেক শিওর করি যে আমার যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা আমি ফুলফিল করতে পারছি। এটা বিশেষ। আরেকটা টার্ম হচ্ছে যেটা যে লিজের সময় আমরা যেটা জেনারেল যেটা লিগ্যাল টার্ম না, যেটা হচ্ছে যে সাবলিজ বলে, যে সাবলিজ আমি সাবলিজ দেব অথবা সাবলিজ কিনবো, যে এটা ওপেন বিজনেসটা লিজটা ওপেন কিনা। তো এইগুলা জানার জন্য আপনার লিজের কোনো জায়গায় লেখা থাকে না এটা ওপেন লিজ অথবা ক্লোজ লিজ। এটা একটা সেকশন আছে, যে সেকশনটা যদি থাকে অথবা এই সেকশনটা যদি না থাকে বলা হয় এটা এক্সিকিউট না অথবা এক্সিকিউটেড, তাহলে ওপেন অথবা ক্লোজের বিষয়টা আসে। এটা ওপেন আসলে কি ক্লোজ, সবসময় এই কোশ্চেনটা লিজ আসবে ভাই, এটা কি ওপেন লিজ নাকি ক্লোজ লিজ, এই জন্য এটা আপনাদের মোস্ট কমন কোশ্চেন। আপনি সারা পড়েও যে আপনি এই যদি জানেন না যে এই সেকশন অনুযায়ী এটাকে লিস্টটাকে ক্লোজ লিস্ট করা হয়েছে অথবা ওপেন লিস্ট করা হয়েছে, এর জন্য আপনি কনভেন্সারের কাছে যাবেন অথবা সলিসিটর কোনো সময় 24 to 28 সেকশন থাকে, উল্লেখ করা থাকে, অথবা বলা থাকে যে ইজ 1954 ইনক্লুডেড অর এক্সক্লুডেড। ওই ইনক্লুডেড আর এক্সক্লুডেডটাই ওপেন এন্ড ক্লোজ, এটাই আর কি। দর্শকদের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই বলে দিতে চাই, দর্শকদের উদ্দেশ্যে, যখন আমরা কোনো কমার্শিয়াল লিজ নিব এইসব বিষয়গুলো একটু বুঝে জেনে তারপরে আমরা লিজ কিনা বা সাব লিজ নেওয়া বা লাইসেন্স নেওয়া বা অ্যাসাইনি যেটাকে আমরা বলি, যদি কোনো লিজ থাকে সেটাকে আরেকজনের নামে থাকে, আরেকজনের নামে নেয়, অনেকগুলো হাত পরিবর্তন হতে পারে। এখানে অনেকগুলো বিষয় থাকে। আমরা যখন প্র্যাকটিস করি তখন দেখি যে কেউ সারেন্ডার করছে, আবার কেউ সারেন্ডার না করেই লিজ ফরফিট হচ্ছে, লিজ অন্য একজন নিয়ে নিচ্ছেন। এই সুবাদে দর্শকদের মনে করে দেওয়া আমাদের আমরা মনে করি যে এটা প্রয়োজনীয় যে যখন তারা কেউ কোনো কমার্শিয়াল লিজ নিবে তখন অবশ্যই তাদের প্রয়োজনগুলো এবং তাদের জানা এবং যেটা অজানা সেটাও যেন কাইন্ডলি কনভেন্সার অথবা সলিসিটরের কাছে ভালোভাবে বুঝে জেনে, না ভাই আপনি করে দেন হয়ে যাবে, নো, আমাদের রেসপন্সিবিলিটি আছে বলার, আপনাদের রেসপন্সিবিলিটি আছে যেমন জেনে নেওয়ার যে ইয়েস দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু বাই। আপনি ব্লাইন্ডলি বাই করে ফেললেন, অনেক সময় আমরা দেখি যে কত কমপ্লিকেশন সৃষ্টি হয় একটা লিজে, কত কমপ্লিকেশন হয়, রেজিস্টার্ড করে না, তারপরে এটা দেখা যাচ্ছে যে জানেই না কি হচ্ছে, এসডিএলটি দেয় না, এটা নাই ওটা নেই, কত ঝামেলা থাকে। সো ইউ মাস্ট মেক শিওর দ্যাট ইউর লিজ ইজ কমপ্লিটেড, ইউ গট ইউর ডকুমেন্টস, ইজ রেজিস্টার্ড, ইট টেকস এ লিটল বিট অফ টাইম রেজিস্টার হয়ে গেলে ল্যান্ড রেজিস্ট্রিতে যে আপনার প্রাপ্যটা আপনি বুঝে নেবেন, এটা দলিল, ইউ মাস্ট কিপ উইথ ইউর সেলফ। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই জিনিস আমাদের নিজেদের হাতে রাখবো, যাতে আমার জিনিস আমি আমার ব্যাংক কার্ডের পিন নাম্বার তো কাউকে দেই না, তাহলে আমার লিজ কেন আমার কাছে থাকবে না? আমরা জানিও না, অনেক সময় আমরা লিজ কিনছি আমাদের কাছে লিজের কপি নাই, আই ডোন্ট নো, ও ক্যান ইউ গো এন্ড ডু দ্যাট ফ্রম দ্য সলিসিটর কাছে যাওয়া, আগের সলিসিটর কাছে গিয়ে রিকোয়েস্ট করা, দিস ইজ ইওর রাইট টু হ্যাভ ইওর দলিল, হ্যাভ ইওর কপি উইথ ইয়োরসেলফ, কিপ ইন আ সেফ প্লেস। তো মাহফুজ যেটা বলছিলাম, তো এই যদি আমরা ফ্রেশ লিজ হয় তাহলে ফ্রেশ লিজের ক্ষেত্রে টেনেন্ট এবং ল্যান্ডলর্ড এই দুইজন। এখন যদি এই প্রপার্টিটা লিজ অলরেডি ছিল তাহলে তিনজন ইনভলভ, একজন হচ্ছেন ল্যান্ডলর্ড, একজন হচ্ছেন লিজ হোল্ডার, কারেন্ট লিজ হোল্ডার, আর একজন হবেন বায়ার। তো এক্ষেত্রে যেটাকে আমরা যদি ইসের ভাষায় বলি জিএসআইনি বলি আমরা লিগ্যাল টার্ম, তো আমরা তিনজনকে পাইলাম। তাহলে তিনজনের ক্ষেত্রে যিনি এখন লিজ হোল্ডার আছেন, যার কাছে এখন প্রপার্টি আছে, উনি উনার অ্যাসাইনমেন্টটা বিক্রি করতে পারবেন অন্যজনের কাছে, তবে ল্যান্ডলর্ডের কনসেন্ট লাগবে। তো ল্যান্ডলর্ড জেনারেলি কনসেন্ট দিয়ে থাকেন, এইটা লিখাও থাকে, ল্যান্ডলর্ড আনরিজনেবল হবেন না কনসেন্ট দেওয়ার ক্ষেত্রে, তবে ল্যান্ডলর্ড কিছু হয়তো আগে যেভাবে উনাকে দেওয়ার ক্ষেত্রে যেভাবে ব্যাংক রেফারেন্স, পার্সোনাল রেফারেন্স বা অন্যান্য যে চাইছিলেন সেম জিনিসগুলা চাইতে পারেন, বা রেন্টে ডিপোজিটের ক্ষেত্রে চাইতে পারেন, রেন্ট অ্যাডভান্স চাইতে পারেন, প্রিমিয়াম চাইতে পারেন, যেগুলো ছিল দর্শকদের ক্ষেত্রে আমরা বোধহয় কসবে আপনি নিশ্চয়ই বলবেন, তারপর আমি জাস্ট একটু আপনার সাথে অ্যাড করতে চাই, তাহলে যে যখন আমরা এই যে অথরাইজ গ্যারান্টি এগ্রিমেন্ট যেটা আপনি বললেন আগা বলে যেটাকে আমরা, এইগুলো যখন আমরা প্রোভাইড করি বা প্রোভাইড করতে বাধ্য হই যদি একটা লিজ নেওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনাকে ল্যান্ডলর্ডের যে রিকোয়ারমেন্টগুলো থাকে এটা লিজ নেওয়ার আগে জেনে নেওয়া বেটার, আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ দ্য কনফার্মেশন
ডোন্ট গেট ইনভলভ। যখনই ইনভলভ হয়ে যায় তখন ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সেস আসে। আপনার সলিসিটরকে পে করছেন, আপনি ল্যান্ডলর্ড ইন জেনারেল যেটা হয় ল্যান্ডলর্ডের সলিসিটরকে পে করা লাগছে, অবশ্যই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যার কাছ থেকে কিনছেন তার সলিসিটরকে পে করতে তো হচ্ছে। ইউ আর পেইং অলরেডি, ইউ আর স্পেন্ডিং 3-4-5,000 পাউন্ড অলরেডি উইদাউট এনি হেজিটেশন। আপনাকে দেওয়া লাগছে যে আন্ডারটেকিং যেটাকে আমরা বলি আইনি ভাষায়, আপনাকে যে গ্যারান্টি যে টাকাটা আপনাকে দিয়ে দেওয়া লাগছে, এই টাকাটা আপনি ফেরত নাও পাইতে পারেন, বিকজ এটা এখানে লেখাই থাকে যে এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না। কমপ্লিশন অর নট কমপ্লিশন, যে মানে এটা হবে না আর কি, যে উইদাউট আন্ডারটেকিং দেওয়ার ক্ষেত্রে সলিসিটরকে যিনি আন্ডারটেকিং দেন উনি ভেরি ক্লিয়ারলি বলেন যে তোমার লিগ্যাল কস্ট দেওয়া হবে, ম্যাটার ইজ কমপ্লিটেড অর নট কমপ্লিটেড। সেজন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে বোধহয় আমাদের এটা আরো ক্লিয়ার করা, সেটাই আমাদের আলোচনার মূল ইয়ে থাকবে, তাই না? যে আপনি যখন বিশেষ করে যারা কিনবেন, ফার্স্ট কিনেন অথবা লিজহোল্ড থেকে কিনেন, আপনাকে অবশ্যই ল্যান্ডলর্ডের কনসেন্ট আছে কিনা, ল্যান্ডলর্ডের আগে কি কি কন্ডিশন ছিল, এই কন্ডিশনগুলো আপনি মিট করতে পারবেন কিনা। আপনি নতুন বিজনেসম্যান, আপনার হয়তো ব্যাংক রেফারেন্স না থাকবে, নাই থাকতে পারে, এবং ব্যাংক রেফারেন্স শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টে থাকে, পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ব্যাংক রেফারেন্স হয় না, দেয় না, মানে দিতে পারবে বাট হয় না, অন্য ক্যাটাগরিতে যাবে, কিন্তু ব্যাংক রেফারেন্স তখন ওইটা ল্যান্ডলর্ড যদি না মানে, তো যিনি আছেন মধ্যখানে, যিনি এখন লিজ হোল্ডার আছে, উনি বলবে ভাই আমি কি করব, ল্যান্ডলর্ড তো দেয় নাই, তো মধ্যখানে আপনার কিছু পয়সা চলে গেল, মধ্যখানে অনেকগুলো পয়সা, কিছু না অনেকগুলো পয়সা চলে যাবে, বিকজ অ্যাজ আমরা যেটা বলছিলাম যে ল্যান্ডলর্ডের, সেলারের এন্ড বায়ারের হিমসেলফ, আপনি তো মূল ক্ষতিটাই হয় বায়ারের, মূল ক্ষতিটা বায়ারের হয়। সেই জন্য আরেকটা জিনিস হচ্ছে যে কখনো এই বিশ্বাস নিয়ে আপনি বিজনেসে টেক ওভার করবেন না যে ঠিক আছে আমি কারেন্ট লিজ হোল্ডারকে, এখন যিনি আছেন কারেন্ট টেনেন্ট, ওনাকে আমি প্রিমিয়াম একটা দিয়ে দিছি অথবা একটা পয়সা দিয়ে দিছি, আমি এখন বিজনেসে ঢুকে গেলাম, শুরু করে দিলাম। আপনি যে কোনো সময় কিক আউট হয়ে যাবেন আনলেস ইউ গট দ্য লিজ প্রপারলি ডান। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন কাসর ভাই, এটা আমাদের প্র্যাকটিসে আমরা সবসময় দেখি, ঠিক আছে ভাই আমি কিছু টাকা দিয়ে দিয়েছি, আই ক্যান ওয়েট যে লিজ কমপ্লিট হওয়ার আগে আমি ঢুকে পড়ি, এখন আমি ঢুকে যাই, বিজনেস শুরু করে দেয়। ফার্স্ট অফ অল ইউ আর ব্রিচিং দ্য ল। আপনি এটা নিয়মই নাই যে আপনাকে লিজ দিচ্ছে, অ্যাসাইন করছে, উনি নিজেই এই রাইট নাই যে আপনাকে নিয়ে নেবে উইদাউট কমপ্লিশন, নিতে পারে না। তখন ল্যান্ডলর্ড যদি বলে ফেলে যে ও তুমি you already breached the condition, then they can forfeit in one of the conditions. Yes, both. So in these circumstances both will be loser. Landlord can forfeit the lease because without my consent you've given someone the property, and so someone is already in the property, সো এটা যদি হয় তাহলে লিজটা ফরফিট হয়ে যাবে আর কি, দুইজনেরই লস হবে। তো খুবই খেয়াল রাখবেন পেপার না হওয়া পর্যন্ত, অথবা লিজ ইন গুড হুইল করবেন, করার পরে না হয় আপনি ঢুকবেন। দর্শক, কাসর ভাই যেমনটি বলছিলেন, আমরা আপনাদের সাথে আবার দেখা হবে ব্রেকের পরে। আমরা একটু ব্রেকে যাব, ব্রেকের পরে আপনাদের সাথে আবার এই বিষয়ে কথা হবে, আরও অন্য বিষয়ের আপডেট সহ আমাদের সাথে আপনাদের আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক। ব্রেকের আগে আমরা কথা বলছিলাম কমার্শিয়াল লিজ অথবা আমরা যেটাকে লিজ বলি, এটা নিয়ে আমরা এখন এই পর্যায়ে আপনাদের সাথে আলোচনার যে মূল বিষয় তা কমার্শিয়াল লিজ থেকে আমরা চলে যেতে চাই ভেরি রিলেটেড টু কমার্শিয়াল লিজ, এটা হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্স। স্পন্সরশিপ লাইসেন্স যাওয়ার আগে আমি দর্শকদের আরেকটু কথা বলে নিতে চাই যে লিজের যে আলোচনা এটা আসলে দুই একদিন বসে করা যায়, অনেক বড় লম্বা আলোচনা। আমরা জাস্ট জিস্ট যেটা আছে, যেটা আপনাদের কিছু প্রয়োজনীয় ইনফরমেশন থাকতে পারে এটার ভিতরে, হয়তো দেয়ার আর মেনি আদার থিংস উইচ আমরা ডিসকাশনের ভিতরে নিয়ে আসিনি, কারণ এটা আইনি বিষয়, যেমন পোস্ট কমপ্লিশন থাকে, অন্যান্য বিষয়গুলো থাকে, এগুলো অবশ্যই আপনার যে কনভেন্সার অথবা সলিসিটর বা লয়ার থাকবেন ওনারা এটা নিয়ে ডিল করবেন। আপনাদের যে বিষয়গুলো মূলত জানা দরকার সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন লিজের সাথে যেহেতু মানে কমার্শিয়াল ব্যাপারটা জড়িত, আর কমার্শিয়ালের সাথে যেহেতু স্পন্সরশিপ লাইসেন্সের ব্যাপারটা জড়িত, সেহেতু আমরা স্পন্সরশিপ লাইসেন্সটা আপনাদের সাথে আলোচনা করতে চাই, বিকজ মোস্ট অফ দ্য লিজ হোল্ডার বা বিজনেস হোল্ডারদের জন্য স্পন্সরশিপ লাইসেন্সটা অত্যন্ত মানে আমি বলবো যে একটা অতি প্রয়োজনীয় একটা উপাদান এই মুহূর্তে। কারণ আমরা জেনে থাকবো যে আমরা যদি কোনো এমপ্লয়িকে নিতে চাই যাদের ইমপ্লয়েড অথবা বর্তিত যেটাকে বলা হয় বাংলায়, অথবা যাদের
যাদের একটা অলরেডি রাইট না আছে কাজ করার জন্য এই দেশে, অথবা যারা ব্রিটিশ সিটিজেন না, তারা ছাড়া ইনক্লুডিং ইউরোপিয়ান কাউকে যদি আমি আমার এমপ্লয়মেন্টে নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে। যেটা আমরা এখন যারা স্পন্সরশিপ লাইসেন্স নিচ্ছি বা যাদের নাই, যারা নিচ্ছেন বা যাদের আছেন, তারা আমরা বুঝতে পারছি যে এটা আসলে কত জরুরি। কাউসার ভাই, জি, আমরা আলোচনায় যেহেতু আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা আলোচনার ভিতরে নিয়ে আসব যে স্পন্সরশিপ লাইসেন্স কত ইম্পর্টেন্ট। কাউসার ভাই, কেন আমাদের এটা নিতে হবে? এটা আপনি বা আমি বা দর্শক নিজেও করতে পারবেন। এটা এটা কিন্তু এত রকেট সায়েন্স না, বাট এগেইন অ্যাডভাইজেবল যে একটা ভালো যারা জানে বা বুঝে তাদের দিয়ে করা ভালো। হাউএভার, যদি আপনি নাও করতে পারেন, আপনি নিজেও করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মেক শিওর করতে হবে যে একটা ভালো অ্যাপ্লিকেশন হবে, বিকজ দেয়ার আর ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সেস আছে। আমি যেটা বলবো মাহফুজ ভাই, দর্শকের উদ্দেশ্যে যে জিনিসটা বলবো যে স্পন্সরশিপ লাইসেন্সটা এটা একটা আপনার প্রপার্টি। আপনার বিজনেস আছে 10 বছর, 5 বছর, 6 বছর, যে বছরই থাক আপনার বিজনেস আছে, যেহেতু আপনার বিজনেস আছে এবং আপনি কন্টিনিউ একজন সাকসেসফুল বিজনেসম্যান আছেন, তাহলে আপনার একটা স্পন্সরশিপ লাইসেন্স থাকা মানে হচ্ছে আপনার একটা এক্সট্রা প্রপার্টি থাকা। কারেক্ট। এই স্পন্সরশিপ লাইসেন্স থাকার মাধ্যমে আপনি ইউকেতে কন্ট্রিবিউট করতেছেন, বাংলাদেশের বিজনেস ওনার যদি হন, আপনার ব্যাকগ্রাউন্ড বাংলাদেশ হয় বা যে দেশেই হয় যদি আপনার ব্যাকগ্রাউন্ড, সে দেশে আপনি কন্ট্রিবিউট করতেছেন। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বা যে জায়গা থেকে আপনি মানুষ নিয়ে আসবেন, এমপ্লয়ি নিয়ে আসবেন, তারা বেনিফিটেড হবে, আপনি বেনিফিটেড হবেন। তো যেহেতু গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছেন স্পন্সরশিপ লাইসেন্স করার জন্য, তাহলে আপনি এটা করে নেবেন। স্পন্সরশিপ লাইসেন্সটা কি? যাদের বিজনেস আছে এবং আপনার শর্টেজ অফ এমপ্লয়ি আছে, আপনি বাইরে থেকে আউটসাইড ইউকে অথবা ইউকে থেকে যারা আপনি কাজ করার জন্য একটা লাইসেন্স, আপনি একে কাজ দিতে পারবেন এবং ওই জিনিসটা হোম অফিসে রেকর্ডেড থাকবে। ওটাই তো স্পন্সরশিপ। অ্যাবসলিউটলি, এটাই স্পন্সরশিপ লাইসেন্স। এক কথায় যে স্পন্সরশিপ লাইসেন্সটা কি আপনি সুন্দর করে বললেন। যে এখন স্পন্সরশিপ লাইসেন্সটা এত জরুরি কেন? হ্যাঁ, এই জিনিসটা অতি অত্যাবশ্যকীয় আমাদের দর্শকদের জানার ক্ষেত্রে। কারণ হচ্ছে যে আমি বা আপনি, ধরে নেন আমাদের উদাহরণ দিচ্ছি, আপনার একটা বিজনেস আছে, আমার একটা বিজনেস আছে, অথবা যে কোনো দর্শকের একটা বিজনেস আছে। মাহফুজের মধ্যখানে বলি, দেখেন একটা স্পাউস ভিসা বলেন অথবা এক্সটেনশন বলেন, ওইখানে হোম অফিসের যে ফি এবং এনএইচএস এর ফি আছে, এর তুলনায় অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে সামান্য কয়েকটা ফি হোম অফিস নেয়। ভেরি মিনিমাম কত, 500 কত 536 পাউন্ড ডিপেন্ড করে আপনার সাইজ অফ দ্য বিজনেস। তো এই ফিটা দিয়ে আপনি একটা লাইসেন্স পেয়ে যেতে চাচ্ছেন, আর এই লাইসেন্সটা 10 ইয়ার্স এর জন্য মিনিমাম ভ্যালিড থাকে। সো ইটস এ ভেরি ভেরি মিনিমাম একটা ফি 536। আর যদি আপনি চান তাহলে আরো 500 টাকা দিয়ে আপনি স্পিড আপ করতে পারেন, কুইকলি নিয়ে নিতে পারেন, বাট নট নেসেসারি। আপনি চাইলে ইন জেনারেল 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহের ভিতরে ইন জেনারেল চলে আসে, যদি আপনার ডকুমেন্টেশনগুলো ঠিক থাকে। এখন আমরা যারা এই বিষয়ে কাজ করি, এটা যদিও এটা লিগালি বাইন্ডেড না যে এটা আপনাকে কোনো লিগাল প্রফেশনালের মাধ্যমে করতে হবে, এটা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমাদেরকে বলে দেওয়া খুব জরুরি যে এটা রিজার্ভ লিগাল অ্যাক্টিভিটিস না, যেটা আমরা আইনের ভাষায় বলি, যে এটা হলো আপনি যে কেউ করতে পারবো, কিন্তু অবশ্যই এখানে কিছু যে জিনিসগুলো টেকনিক্যাল থাকে, যদি এটা আপনি জেনে থাকবেন বা আপনি করতে পারবেন, ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু ডু ইয়ারসেলফ। আপনাকে অবশ্যই আপনার লাইসেন্সটা করার ক্ষেত্রে যেসব ইয়েগুলো থাকবে আপনি একটু পড়াশোনা করে নিলে ইটস নট দ্যাট ডিফিকাল্ট কিছু না। আপনি যেমন বললেন কাউসার ভাই, ভেরি চিপ। আমি বলবো যে ফাইন্যান্সিয়ালি এটা যথেষ্ট চিপ। আপনি একজন মানুষকে এমপ্লয় করতে পারবেন না যদি আপনার এই লাইসেন্স না থাকে, অ্যাপার্ট ফ্রম ব্রিটিশ সিটিজেনশিপ অথবা এমপ্লয়েড যে ইয়েগুলো থাকে, ওয়ার্ক রাইট থাকে। যেমন একজন স্টুডেন্ট যদি কেউ থাকে এদেশে, তাহলে তার যেমন 20 ঘন্টার বা 10 ঘন্টার বা হোয়াট এভার টাইম তাদের টার্ম টাইম, কিন্তু এরপরে আর পারবেন না, 20 ঘন্টার বাইরে তারা নিতে পারবেন না। সো এই বিষয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা মনে করি, দর্শকদের উদ্দেশ্যে বলা, যে আমরা মনে করি যে এটা একটা অতি অত্যাবশ্যকীয় একটা জিনিস, এটা থাকা সবার জন্য খুবই জরুরি। আর এর চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার তো আহামরি ডকুমেন্ট দিতে হচ্ছে না, যে বিরাট বিশাল ডকুমেন্টাল লিস্টে এরকম কিচ্ছু না। ওই যে আগে আমরা যেটা আলাপ করলাম, যে লিজ নিয়ে আলাপ করলাম, লিজটা হচ্ছে মোস্ট অফ অল দ্য প্রপার্টি বিজনেস ওনার যারা আছেন তারা লিজ হোল্ডার অথবা ফ্রি হোল্ডার। খুব কমই আছেন যারা ইয়ারলি বেসিস অথবা 6 মান্থ বেসিস প্রপার্টি রেন্ট নিতেছেন। যারা এই বিজনেস করেন মেজরিটিরা এই লিজ হোল্ড প্রপার্টিতে অথবা ফ্রি হোল্ড প্রপার্টিতে আপনারা বিজনেস করতেছেন। তো এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া আপনি মেনটেন করতেছেন। আপনার লাইসেন্স করেন আর না করেন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন।
থাকে, সবসময় আপনার থাকতে হবে, থাকতেই হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, শুধু ব্যাংক অ্যাকাউন্ট, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাকে HMRC-কে প্রত্যেক বছর আপনাকে আপনার অ্যাকাউন্ট দিতে হয়, তো এটা আপনার একজন অ্যাকাউন্টেন্ট লাগবে এবং অ্যাকাউন্ট দেবে। আপনার এমপ্লয়ি থাকলে আপনার PIY থাকবেই। আচ্ছা, এই সুবাদে আমরা একটা দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলে দিতে চাই। কাউসার ভাই খুব সুন্দর করে বললেন যে মূলত একটা স্পন্সরশিপ লাইসেন্সের জন্য এই যে চারটে জিনিসের কথা বললেন, দিজ আর দ্য মোস্ট ম্যান্ডেটরি ডকুমেন্টস ইন এ সেন্স কি আপনার একটা ইনকর্পোরেশন সার্টিফিকেট, একটা কোম্পানি থাকতে হবে। কোম্পানি থাকার পরে আপনার PAY থাকতে হবে, যে আপনি একজন মানুষকে যে নেবেন হাউ ইউ উইল পে দেম। সো PAY রেফারেন্স, এটা আপনার অ্যাকাউন্টেন্ট আপনাকে ভালো করে বলে দিতে পারবেন, বা আপনি নিজেও চাইলে এটাকে করতে পারবেন, রেজিস্টার করতে পারবেন, অথবা আপনি আপনার অ্যাকাউন্টেন্ট ইজ এ বেটার পারসন টু পসিবলি ডিল উইথ দিস ওয়ান। তারপরে আপনার একটা লিজ থাকতে হবে, না হলে বা রেন্ট থাকতে হবে, একটা এগ্রিমেন্ট থাকতে হবে। ওই ক্ষেত্রে আপনাকে একটা এমপ্লয়ার্স লায়াবিলিটি ইন্স্যুরেন্স থাকতে হবে, যে আপনার এমপ্লয়ি যাতে কোনো অসুবিধায় পড়লে যেন ইন্স্যুরেন্স কভার করে। আর একটা ব্যাংক স্টেটমেন্ট, যেটা আপনি বললেন, যেটা মুদ্রা কথায় এটা ছাড়া আপনি একটা বিজনেস করতে পারছেন না, বিকজ আপনি ইউ ক্যানট পে ইউর এমপ্লয়ি বাই ক্যাশ, উইচ ইজ এ ম্যান্ডেটরি মানে রিকোয়ারমেন্ট টু পে ইউর এমপ্লয়ি বাই ব্যাংক। আপনি ওই যখন আপনি গুডস সেল করবেন, সেল করার ক্ষেত্রে তো আপনি কার্ড ট্রানজ্যাকশন নেবেন। কার্ড ট্রানজ্যাকশন আপনি নেবেন কিভাবে? ব্যাংক অ্যাকাউন্ট তো থাকতে হবে। দোজ ডেজ আর কাইন্ড অফ ওভার। এখন তো সবকিছুই ইন জেনারেল, এটা বিলিভ করা যায় না যে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কোনো বিজনেস আছে। এটা থাকতে পারলেও থাকতে পারবে, বাট এটা স্পন্সরশিপ লাইসেন্সের ক্ষেত্রে এটা ইম্পসিবল। তাহলে এই জিনিসগুলো তো এই যে 4টা 5টা ম্যান্ডেটরি, যে এগুলা কিন্তু সবারই আছে। একটা বিজনেস থাকলে তার বাই ডিফল্ট এটা থাকা লাগে আছে। আচ্ছা, তাহলে আপনি কেন করবেন না? সাপোর্টিং ডকুমেন্টসের ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস লাগবে, যে ডাইরেক্টর থাকবে ওনাকে, বা অথরাইজিং অফিসার যেটাকে বলা হয়। কাউসার ভাই, আমরা কি এটা বিষয়ে আলোচনা করবো, নাকি আপনি আরো কোনো কিছু অ্যাড করতে চান? না, ঠিক আছে, ক্যারি অন। তো আমরা যদি একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে 4টে বা 5টা ডকুমেন্টের কথা, 4টে মূল আর একটা অক্সিলারি, 5টা ডকুমেন্টস যদি আমরা দিতে পারি, সাথে আমাদেরকে একজন অথরাইজিং অফিসার লাগবে। এখন ধরে নেন কেন অথরাইজিং অফিসার লাগবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একজন মানুষ আপনাকে অথরাইজ করতে হবে, আর দ্যাট মানুষ যে আপনাকে অথরাইজ করবে তাকে অবশ্যই দেশে একজন ইনডিফিনিট লিভ টু রিমেইন অথবা অ্যাবভ একজন ব্রিটিশ সিটিজেন হতে হবে। তাই যদি না হয়, তাহলে একজন সমসাময়িক মানুষ, একজন এমপ্লয়ি যে অলরেডি একটা স্পন্সরশিপ নিয়ে আসে, সে আরেকজনকে অথরাইজ করতে পারে না, বা বাই ল এটা অ্যালাউ করছে না আর কি। ইন জেনারেল পারবে কি পারবে না আমরা মোরাল ডিবেটে যাব না, বাট এটা মানে একজন আপনার অথরাইজ অফিসার থাকতে হবে যিনি রিজনেবল এবং যার লিগ্যাল স্ট্যাটাসটা হচ্ছে মিনিমাম ইনডিফিনিট টু রিমেইন থাকতে হবে, অর ব্রিটিশ সিটিজেন থাকতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন হলেও অসুবিধা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে উনি যদি ডাইরেক্টর হন, তাহলে ওনার ডাইরেক্টরের PAY P60 তার থাকতে পারে, অথবা তার যে লিগ্যাল ডকুমেন্ট আছে, যে ID ডকুমেন্ট, এটা যে পাসপোর্ট অথবা ILR এর কার্ড, যেটাকে ইনডিফিনিট লিভ টু রিমেইন কার্ড বলে থাকে, এটা থাকতে হবে। তারপরে যে মেইন আরও কয়েকটা জিনিস থাকতে পারে, যেমন আপনার ফুড অ্যান্ড হাইজিন রেটিংস, যদি আপনি রেস্টুরেন্ট বিজনেসে থাকেন, অথবা হুইচ এভার ট্রেড আপনি ট্রেড করছেন, ওই ট্রেডের যদি কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট থাকে, যে এই লাইসেন্স অথবা যেগুলো আপনার পারমিশন থাকা দরকার, এটা থাকতে হবে। তো ইন জেনারেল ফুড অ্যান্ড লাইসেন্সের ক্ষেত্রে, ফুড অ্যান্ড মানে রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ফুড অ্যান্ড হাইজিন যেটা থাকে, এটা যদি থাকে, রেটিংস থাকে 3 স্টার 4 স্টার 5 স্টার, এগুলো থাকলে রিলেটিভলি সহজ হয়। হাউএভার এটা না থাকলেও কোনো অসুবিধা নেই, বাট এটা থাকা লাগে রেস্টুরেন্টের ক্ষেত্রে বা ফুডের ক্ষেত্রে। যদি না থাকে, তাহলে আপনাকে প্ল্যানিং পারমিশন যেটা থাকে, যে ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক দিস প্ল্যানিং পারমিশন, ওপেনিং আওয়ার্স, সো অ্যান্ড সো ফর, যেসব জিনিসগুলো থাকে এইগুলো থাকতে হবে। তারপরে আরও একটা মানে সাকসেসফুল অ্যাপ্লিকেশনের কথা বলছি। একটা অ্যাপ্লিকেশন করা, দর্শক, ইজ নট এ প্রবলেম, being a successful application is a problem. আপনি 3-4 ডকুমেন্ট দিলেন, বলছেন এটা 3-4 ডকুমেন্ট আমি দিয়ে দিলাম, আর দিব না, মাইট ভেরি লাইকলি যে আপনার ডকুমেন্টটা রিফিউজ হয়ে যেতে পারে, বা আবার ফার্দার এভিডেন্সের জন্য এরা চাইবে, সাথে চাবে 10 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে তারা একটা সময় দিয়ে দিবে। যদি আপনি খুব কম সময় দেয়, যদি না দিচ্ছেন তাহলে শেষ। এখন আমাদেরকে মনে রাখতে হবে আরও কিছু জিনিস আছে। সাপোর্টিং ডকুমেন্ট যদি আমরা দিতে পারি, তাহলে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। ওয়েবসাইট দিতে পারি, আমাদের যে বর্তমান এমপ্লয়ি আছে তাদের একটা হায়ারার্কি চার্ট করতে পারি, এবং আরও সুন্দরভাবে আমরা এক্সপ্লেন করে দিতে পারি যে ওয়াই ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য স্পন্সরশিপ লাইসেন্স, দ্য রিজন ফর দ্য লাইসেন্স। অ্যান্ড এটা তারা অবশ্যই জানতে চাইবে যে কেন আপনি লাইসেন্স কেন করছেন। আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে ইয়েস, আই হ্যাভ
দিস মেনি এমপ্লয়ি, আর আমি আরো একজন বা দুইজন বা তিনজন এক্সপ্যান্ড করতে চাই, there are so many things. You can write 10 pages or 10 lines, it's up to you, but as long as আপনি আপনার ইনফরমেশন গুলো তাদেরকে দিচ্ছেন, যারা ডিসাইড করবে তাদের জন্য সহজ হয় ডিসাইড করতে, আলটিমেটলি আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যখন আপনি এই সব ডকুমেন্টেশনগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনি অ্যাড করবেন। সেই ক্ষেত্রে আপনি কোন জায়গায় কত মানুষকে নিচ্ছেন এবং তাদের যদি এসওসি কোড, যেটাকে বলি স্কিল ওয়ার্কার অকুপেশন কোড যেটা থাকে, এটা যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে নতুন করে অ্যালোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করা লাগছে না, আপনাকে সাথে সাথে হয়তো একটা বা দুইটা বা তিনটা বা চারটা ইন কান্ট্রি আনডিফাইন্ড কস্ট যেটা তারা দিয়ে দিতে পারে, অথবা আপনি এটা পরেও অ্যাপ্লিকেশন করতে পারেন, এগেইন একটা প্রসেসের ভিতরে আপনাকে যেতে হবে। সো একটা কোয়েশ্চেন মাহফুজ ভাই, আপনি সুন্দর করে বলতেছেন যে অনেকেই বলেন যে আচ্ছা ঠিক আছে, আমার রেস্টুরেন্টও 20,000 বিজি, 50,000 বিজি, 30,000 বিজি, তো আমি কয়টা লাইসেন্স পাইম, কয়টা ওয়ার্ক পারমিট পাইম? জি, তো এটা তো এখন আর ইলা নাই যে আপনার একলগে 10টা 5টা ইলা দিত, আপনার ইয়ে অনুযায়ী আপনার কস্ট ইস্যু করবা, আপনার যতজন মানুষ। এখন আপনার কথার উত্তরে বা আপনার কথার আলোচনার ক্ষেত্রে যদি আমরা নিয়ে আসি, তাহলে কাছে ভাই আমি বলি যে আমার একটা রেস্টুরেন্ট আছে, ফর এক্সাম্পল আমি 50,000 পাউন্ড বিজি করি সপ্তাহে, ধরে নিলাম আমার 200,000 পাউন্ড মাসে বিজনেস আছে। নাও আমার কাছে এমপ্লয়ি আছে মনে করেন 70 জন, আই ডোন্ট নিড এনিবডি, কিন্তু আমি 50,000 পাউন্ড বিজনেস করছি, আমার স্কিল ওয়ার্কার। এখন আপনি চাইলেই যে কোনো জায়গায় মানুষ নিতে পাচ্ছেন না, কিছু নির্দিষ্ট জায়গা আছে, কিছু নির্দিষ্ট পোস্ট পজিশন আছে, ওইখানেই শুধুমাত্র আপনি আপনার এমপ্লয়ি নিতে পারবেন, আর বাকিদেরকে স্পন্সরশিপ লাইসেন্স ইজ নট ফর এভরিবডি, I mean for all the employees. Not yes, সব সেক্টরে হবে না, সব পজিশনে হবে না। আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা জায়গা থাকতে হবে, এবং ওই নির্দিষ্ট জায়গায় যদি আপনি কাউকে নিয়োগ দেন, দেখেন স্পন্সরশিপ লাইসেন্সটা মানে কস্ট অ্যালোকেশন বা এমপ্লয়ির ক্ষেত্রে যে বিষয়টা তারা বিশেষভাবে লক্ষ্য করে, যে আপনি যদি একজন ম্যানেজার নেন, দ্যাট ম্যানেজার ক্যান নট ডু কিচেন পটো জব ফর এক্সাম্পল, অথবা শেফের জব উনি করতে পারছেন না, যদি করেন তাহলে উনি ওনার ব্রিজ করবেন, ওনার যে রোল যেটা আছে রোল ব্রিজ করা, মানে উনি স্পন্সরশিপ লাইসেন্সের এখানে আসলে আলোচনা করলে অনেক বড় আলোচনা। এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুইটা রেসপন্সিবিলিটি থাকে, এমপ্লয়ির একটা রেসপন্সিবিলিটি থাকে, এমপ্লয়ার্সের একটা রেসপন্সিবিলিটি থাকে। এটা অন্য দিনের আলোচনা, অনেক বড় আলোচনা, এটা অনেক সময় না জানলেও হবে, বাট স্পেশালি যারা এমপ্লয়ি থাকবেন অথবা যারা এমপ্লয়ার থাকবেন, তাদের বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে। আমি একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে যদি যোগ দিই, তাহলে আই এম নট অ্যালাউড টু ডু এনি আদার জব। অবশ্যই আমি যদি ফ্রন্ট অফ দ্য হাউস ম্যানেজার হই, আই ক্যানট ওয়ার্ক অ্যাজ এ কিচেন ম্যানেজার। আই মাস্ট নো আমার যে জব রোল আছে এটা যেন আমি ক্লিয়ার থাকি, যে এই জব রোলে আমার এইটা আছে। আমরা প্র্যাকটিসে অনেক মানুষকে দেখতে পাই যে আসেন যে ও আমার লাইসেন্স বা আমার স্পন্সর হ্যাজ বিন ক্যান্সেলড বিকজ আই বিন ধরা পড়লাম আমি, বা যদি আমরা সোজা বাংলায় বলি যে ইমিগ্রেশন আসছিল, আমাকে চেক করছে, আমাকে অন্য জায়গায় কাজ করতে পারছে। শেফে এখন ম্যানেজারের কাম করা, ম্যানেজারে শেফের কাম করা, মালিকে তাই অলরেডি এমপ্লয়ি হিসাবে রেজিস্টার নাই, তার বাদে তাই যে এমপ্লয়ি হিসাবে কাম করা। সো মেনি থিংস আছে, কিন্তু বিং ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, বিং মানে ইজি, এটা যেমন শুধুমাত্র স্পন্সরশিপ লাইসেন্স পাওয়া যতটা সহজ, এটা রক্ষা করা তত কঠিন আছে। কিন্তু যারা বিশেষ করে আপনারা যদি এরকম কোনো প্রবলেমে পড়ে থাকেন বা পড়ে যাওয়ার সম্ভাবনা মনে করেন, যিনি আপনার এমপ্লয়ি স্পন্সরশিপ লাইসেন্সের ভিতরে না, এছাড়াও তো আপনার এমপ্লয়ি থাকতে পারে, ওনাদেরকে আপনি অনেকগুলা রোল দেন, মাল্টি রোল দেন, কোনো অসুবিধা নাই। ওনাকে ম্যানেজারের রোল দেন, হাউসকিপিংয়ের রোল দেন, বা হোয়াট এভার রোল হি নিডেড, ইউ ক্যান ডু ইট, রাদার দেন যাকে আপনি স্পন্সর হিসাবে এমপ্লয়ি হিসাবে নিয়ে আসছেন তাকে আপনি স্পেসিফিক রোল দেবেন এবং ওই রোল অনুযায়ী উনি কাজ করবেন। যিনি আসবেন এমপ্লয়ি হিসাবে, আপনাকে খেয়াল রাখবেন যে আপনার রোল এবং রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনি কাজ করবেন, অন্য জায়গায় আপনি যাবেন না। আমি থ্যাংক ইউ কাসর ভাই, একটা কথা না বললেই নয়, এখানে অবশ্যম্ভাবী একটা মানে অতি অত্যাবশ্যক একটা জিনিস। যেমন আমরা ইদানিং কি দেখতে পাই, বলি যে ও আমার 20 আওয়ার্স কাজ করার রাইট আছে অন্য জায়গায়, কিন্তু আমার যে মেইন জব এটাই আমি করছি না, যে আমি 20 আওয়ার্স নিয়ে খুব ওয়ারিড যে ওকে আমাকে 20 আওয়ার্স অন্য জায়গায়। এখন ধরে নেন আমি নটিংহামে আমার একটা
নাম দিয়ে বলছি যে আমি নটিংহামে অথবা লিডসে অথবা মনে করেন আমার স্কটল্যান্ডে বা সামওয়্যার আমার একটা স্পন্সরশিপ আছে যেখানে আমি মূল জায়গায় আমি দেখা যাচ্ছে লন্ডনে আমি অন্য একটা জায়গায় এসে 20 ঘন্টা কাজ করছি। হাউ ডু ইউ ম্যানেজ এভরি উইক? ইটস এ কমন সেন্স, তারা এটা বুঝতে পারে, জানতে পারে। সো কেয়ারফুল থাকতে হবে সেকেন্ড জব নেওয়ার ক্ষেত্রে। ইয়েস, ইউ আর অ্যালাউড টু টেক সেকেন্ড জব। তারপর এটা রিলেভেন্ট কিনা, আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন আবার অন্যদিকে গিয়ে আপনি অন্য কমপ্লিটলি ডিফারেন্ট সর্ট অফ জব করতেছেন, যদি করেনও করতে পারবেন। সেখানে অনেক লম্বা একটা লিস্ট আছে, 71 পেজেস। এখানে অনেকগুলো এসওসি কোড আছে। আপনি ওই এসওসি কোডের ভিতরে যদি পড়েন তাহলে আপনি করতে পারবেন। আদার দ্যান দ্যাট ইউ ক্যান নট। সে আমি একটু উদাহরণ দিচ্ছি যে আমি একজন শেফ অথবা আমি একজন কিচেন ম্যানেজার অথবা আমি একজন রেস্টুরেন্ট ম্যানেজার। আমি এখন অন্য জায়গায় একটা কাজ করতে চাই 20 ঘন্টা। আমাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে, আমাকে আসলে পারমিশন নেওয়া দরকার আমার এমপ্লয়ারের কাছ থেকে। আমাকে ফার্স্ট আমার 40 ঘন্টা ফুলফিল করতে হবে বা 37.5 আওয়ার্স ফুল টাইম যেটা আমার থাকবে এটা আমাকে ফুলফিল করতে হবে। দেন আই মে ওয়ার্ক অ্যানাদার 20 আওয়ার্স, ম্যাক্সিমাম 20 আওয়ার্স যদি আমি চাই। সেই ক্ষেত্রে হোম অফিসে না নোটিফাই করলেও হবে, কিন্তু আমার পারমিশন নিতে হবে আমার ইয়ে থেকে। আমাকে যেখানে অন্য জায়গায় কাজ করবো রিজনেবলি, আমি যদি স্কটল্যান্ডে থাকি তাহলে স্কটল্যান্ডের আশেপাশে যেখানে আমি কমিউটেবল ডিফারেন্স আছে যেখানে আমি আসা যাওয়া করতে পারবো, ওরকম জায়গায় এরকম 20 ঘন্টার একটা কাজ আমি নিতে পারবো, ম্যাক্সিমাম আপ টু 20 আওয়ার্স কাজ করতে পারবো। যদি আমি এর থেকে বেশি নেই তাহলে আমি আর একটা নতুন অ্যাপ্লিকেশন করতে হবে, আর একটা কস্ট নিতে হবে। দেয়ার আর আদার রুলস, ওটা আমরা অন্যদিনে না হয় আলোচনা করবো। তাহলে দেখা যাচ্ছে যেটা যে আমরা যখন মূল যে আমার যে স্পন্সর আছে ওই ডিউটিটা আমাকে ফুলফিল করার পরে আমি 20 ঘন্টার অন্য জায়গায় কাজ করার একটা সম্ভাবনা আমার আছে, আমি সেটা করতে পারবো। যদি আমি করি, আই মাস্ট টেক দ্য পারমিশন ফ্রম মাই এমপ্লয়ার, যে আমার এমপ্লয়ার জানবে যে আমি কোথায় আছি, কী করছি, সেটা তাদের জানা উচিত হবে। আর যার কাছ থেকে আমি নতুন একটা নিব, পারতপক্ষে তার কাছ থেকে যে ছোটো একটা কন্ট্রাক্ট নিব, ইটস নো প্রবলেম। কন্ট্রাক্ট ইট ডাজ নট নিড টু বি 20 পেজেস কন্ট্রাক্ট। একটা ছোটো রিটেন কন্ট্রাক্ট থাকলেও ইউ সেভ ইউর সেলফ। আপনাকে একটা রেগুলেশনের ভিতরে থাকলেন, আপনি সেখানে যে জবের জন্য আপনি এমপ্লয় হবেন এসওসি কোড থাকতে হবে, তার একটা স্কিল ওয়ার্কারের কোড থাকতে হবে। ওই কোডের আন্ডারে আপনি এখানে রেস্টুরেন্ট শেফ ম্যানেজার আছেন, ওইখানে যে আপনি ধরে নেন ফর এক্সাম্পল স্কুলের কোনো টিচার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন, হতে আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওইটা কোড আছে কিনা, ওইটা এসওসি কোডের সাথে রিলেটেড কিনা, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু আপনি আপনার 20 ঘন্টা করার জন্য আপনার 40 ঘন্টা করছেন না, অথবা আপনার মেইন জব আপনি করছেন না, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। আর যদি এরকম কোনো ক্ষেত্রে কেউ আনফর্চুনেটলি যদি কেউ এটার সম্মুখীন হন অথবা ইমিগ্রেশন এনফোর্সমেন্টের সম্মুখীন হন, তাহলে দুঃখের সাথে বলতে হবে যে এটা তার মানে ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, এবং এটা ম্যান্ডেটরি ক্যান্সেলেশন, ইমিডিয়েট ক্যান্সেলেশন। অনেক সময় আসে না যে 60 ডেজ সময় দেওয়া হয়, বাট ইট ইজ এ সিরিয়াস ব্রিচ। এবং এই সিরিয়াস ব্রিচ যদি কেউ করেন অথবা এর জেনে অথবা না জেনে এটার ভিতরে পড়ে যান, তাহলে এটা একটা সম্মুখ একটা বিপদের আপনার সামনে থাকবে, যেটাকে আপনার হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট হবে। আপনার ঘুড়ি লাটায়ের মতো যদি আপনার সুতা কেটে যায় তাহলে আপনার আর ইয়ে থাকলো না। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যাজ ইউ নো। যদি আপনি একবার ইমিগ্রেশন রুল ব্রিচ করেন, দেন ইউ ক্যানট ইভেন সুইচ টু এনি আদার স্কিল ওয়ার্কার ভিসা। সো আপনাকে এটা যেটা পেয়েছেন সেটাকে অবশ্যই আপনাকে ভ্যালু করতে হবে, সেটাকে যেন, যদি আপনার একান্তই ওখানে যেখানে বা আমরা ইন জেনারেল আমরা যেটা জানতে পাই কাউসার ভাই, যদি একজন মানুষ কাজ করে, অনেক সময় দেখা যাচ্ছে কাজ পাচ্ছে না, অথবা এই ধরনের কোনো ডিফিকাল্টিস আছে যেটা আমরা অনেক সময় অনিয়ারে বলতে পারছি না, কিন্তু আপনার যদি এরকম কোনো ডিফিকাল্টির সৃষ্টি হয়, লুক ফর অ্যানাদার প্রোভাইডার যে আপনাকে প্রপারলি কাজ দিচ্ছে, যার সাথে আপনি কাজ করবেন এরকম একটা কমিটমেন্টে যাবেন, এই ধরনের যার কাজ আসলে দরকার, যাদের এমপ্লয়ি দরকার অথবা এমপ্লয়ারও দরকার। এমপ্লয়ি হিসাবে আসলেন, একটা আপনি যে আজীবনই 5 বছর তার সাথে থাকতেই হবে এরকম কোনো কথা, কোনো বাধ্যবাধকতা নেই। আপনি অন্য জায়গায় যদি কাজ পান, আপনাকে কেউ যদি কস্ট লেটার দেয়, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনি সুইচ করতে পারেন ভেরি ইজিলি। এজন্য আপনি ওই কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, নিজের জীবনটাকে ধ্বংস করে দেবেন না। আমরা আজকে যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই দর্শক বা কাউসার ভাই, তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন কত মানুষ এভরিডে আমাদের কাছে কত মানুষ আসে, বা আপনি দেখবেন যে এভরিডে দেয়ার আর সো মেনি কলস যে আমার এইটা সমস্যা, ওইটা সমস্যা, এটা হচ্ছে, আমার কাজ দিচ্ছে না। প্লিজ আপনারা আপনাদের
নিজেদের দিকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা কোনোভাবেও এর প্রতারণার শিকার না হই। আর যদি কোনো কারণে প্রতারণার শিকার হয়েও যাই তাহলে যেন আমরা অবশ্যই এমন একটা আশ্রয় অবলম্বন করতে পারি বা এমন একটা এমপ্লয়ারের কাছে যেতে পারি যে আপনাকে রিয়েলি কাজ দিচ্ছে এবং আপনার যে আদার যে কমপ্লায়েন্স আছে, এখানে অনেক কমপ্লায়েন্সের বিষয় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু অনেক কমপ্লায়েন্স আছে যেটা এমপ্লয়ারকে করতে হবে, এমপ্লয়িকেও করতে হবে। এমপ্লয়ারের যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো তাকে ফুলফিল করতে হবে, এমপ্লয়ির যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো অবশ্যই যেন ফুলফিল করা হয়, এবং তা যদি না করা হয় তাহলে যে কনসিকুয়েন্স আমরা দেখতে পাই সবসময় সেটা হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনার বা আমার বা আমরা যারা এই ধরনের ভিসায় আসি তাদের যে স্বপ্ন এটা অনেক সময় ভেঙে চুরমার হয়, পরিবারের বিভিন্ন নেগেটিভ ইম্প্যাক্ট নিজের উপরে আসে। বলা বাহুল্য যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকে মেন্টাল হেলথ নিয়ে আছেন এইসব বিষয়ে। তো আমাদের পরামর্শ থাকবে কাসর ভাই দর্শকদের জন্য, যদি আপনারা কোনো এই ধরনের কোনো বিপদে পড়ে যান আপনারা কাইন্ডলি সুইচ করে নেবেন, একটা প্রপার এমপ্লয়ার খুঁজবেন। বিলিভ মি দেয়ার আর সো মেনি এমপ্লয়ার যারা ওই প্রতারণা করবে না আপনার সাথে, তাদের রিয়েলি কাজের দরকার আছে, এমপ্লয়ি প্রয়োজন, তারাও খুঁজতেছে। আপনি এজ এ এমপ্লয়ার খুঁজতেছেন, আপনি কাজ খুঁজতেছেন, তারা এমপ্লয়ি খুঁজতেছে। আপনি নিজে সার্চ করেন, আপনার স্কিল বাড়ান, আপনার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি বাড়ান, তাহলে অবশ্যই আপনি কোনোদিন জবলেস হবেন না, আপনি কোনো সময় জবলেস হবেন। আমার কাছে মনে হয় না কাসর ভাই যে আমি কখনো দেখছি কোনো প্রপার এমপ্লয়ার কোনো প্রপার এমপ্লয়িকে ছেড়ে দেবে না, ছেড়ে দিতে চায় না, বিকজ বোথ আর গেইনার। জি অবভিয়াসলি ইটস এ বিজনেস। আমি আমার বিজনেস অথবা আমি যদি এমপ্লয়ি হই, আমার এমপ্লয়ার যদি আমাকে প্রয়োজন হয়, আমি যদি ওরকম কমিটেড থাকি তাহলে আমার এমপ্লয়ারও আমাকে চাইবে। সো ইটস কাইন্ড অফ গিভ অ্যান্ড টেক। আমি যদি ভালো করতে পারি তাহলে আমার এমপ্লয়ার যেমনটি আমাকে চাবে, আমার এমপ্লয়ার আমিও আমার এমপ্লয়ারকে এমনটি চাবো, বিকজ আমারও পারপোজ সার্ভ হচ্ছে। সো আমরা দর্শকদের ক্ষেত্রে অথবা যারা আমাদের এমপ্লয়ার আছেন, যারা আমাদের এমপ্লয়ি আছেন, যারা আমাদের ভাই বোন যারা দেশ থেকে এসছেন অথবা এইখান থেকে যারা সুইচ করছেন বা যারা এই ধরনের বিপদে আছেন অথবা যারা বিপদে নেই, যারা সুন্দরভাবে কাজ করছেন, তাদের সবার ক্ষেত্রে বলা থাকবে যে সবাই সবার রেসপন্সিবিলিটিটা দয়া করে ফুলফিল করবেন, যেন যারা এসছেন আশা নিয়ে তাদেরও কোনো ক্ষতির কারণ না হই আমরা। যারা এখানে ক্ষতির মুখে তাদেরকে যেন আমরা যারা স্পন্সর আসি, যারা আমাদের এমপ্লয়ার যারা আসি, তারা যেন আমরা একটু হেল্প করি। কেননা একজন মানুষের আপনার যেমন এমপ্লয়ি দরকার, ওই এমপ্লয়িরও এমপ্লয়ার দরকার। আপনি কাইন্ডলি তাদেরকে সহযোগিতা করেন, আপনি নতুন করে স্পন্সরশিপ লাইসেন্স বের করেন। আপনি দেখেন স্পন্সরশিপ লাইসেন্স আসার ভিতরে মূল কারণটা কি কাসর ভাই, যে আমরা যেন আমাদের বিজনেসটাকে স্মুথভাবে রান করতে পারি। এটাই মানে যে ইউকেতে শর্টেজ হচ্ছে এমপ্লয়ি, স্কিল এমপ্লয়ীদের শর্টেজ, যার জন্য তো এই লাইসেন্সের ব্যবস্থাটা করা। যেহেতু এই লাইসেন্সের ব্যবস্থা করা, আপনাদেরকে আমরা আগে বলছি আবার বলছি যে আপনারা মেহরবানি করে এই সুযোগটা নিয়ে নেন। এটা একটা আপনার জীবনের জন্য, আপনার বিজনেসের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি, আপনি এই সুযোগটা নিয়ে নেন। ওকে, আমি দর্শকদের ক্ষেত্রে এবং আমাদের আলোচনার মাধ্যমে দর্শকদের এটা জানিয়ে দিতে চাই যে দেখেন স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখতে পাচ্ছি গত 2-3 বছরে অনেক মানুষ এদেশে এসছে একটা এমপ্লয়মেন্টের আশায়। যারা প্রতারণা করেছেন, যারা প্রতারণার শিকার হয়েছেন, তারা দুজনই সমভাবে লুজার। দেখেন সরকার একটা সুযোগ এদেশের মানুষের জন্য, এক কেয়ার ওয়ার্কার ভিসা স্পেশালি দেখেন কত মানুষ এসছে, আসলে কত কেয়ার ওয়ার্কার দরকার, কিন্তু কিছু মানুষের একটা হঠকারী ডিসিশন অথবা কিছু মানুষের লোভ লালসার কারণে অনেক মানুষ এই ফাঁদে পড়ে তারা অনেকভাবে প্রতারিত হয়েছেন নাকি। অতএব যারা এইভাবে এসছেন অথবা যারা এই দুরবস্থার ভিতরে আছেন অথবা যারা যদি তাদেরকে সহযোগিতা করার সুযোগ হয় তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, এবং আমরা যারা এমপ্লয়মেন্ট খুঁজছি তারাও যেন ভালোভাবে এমপ্লয়মেন্ট করার চেষ্টা করি। যারা স্পন্সরশিপ লাইসেন্স করেননি তারা দয়া করে নিজেরা অথবা আইনি সহযোগিতা নিয়ে আপনাদের স্পন্সরশিপ লাইসেন্স আপনারা করে নেন। এপিসোড আমাদের 24 তারিখে হবে, ক্রিসমাস ইভের দিন। ক্রিসমাস ইভের দিন আমরা আপনাদের সাথে আবার অন্য কোনো বিষয়ে আমরা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আসবো ইনশাআল্লাহ ক্রিসমাস ইভে। আপনারা সবাই স্বাগত। আজকে যদিও আমাদের কাসর ভাই অনলাইনে ছিল না, আমরা কোনো কল নিতে পারিনি দর্শক, আমরা দুঃখিত এর জন্য। আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের কল নিব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনারাও সুস্থ থাকবেন, আমাদের অনুষ্ঠান আবারও দেখবেন এই প্রত্যাশা নিয়ে আজকের আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রা এখানে শেষ করছি।